হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্ময়দা, আর তোমরা দেখছো তন্ময়দার পাঠশালা। ক্লাস 10 এর সেকেন্ড সামেটিভ শুরু হতে চলেছে এবং তার জন্যই জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে উপস্থাপিত করছি। যেহেতু বেশিরভাগ সময়টাই আমার অফলাইন ব্যাচের সঙ্গে জড়িত থাকতে লাগে, তাই কন্টিনিউ হয়তো অনেক সময় আমরা রেগুলার ভিডিও দিতে অসুবিধা হয়, তো সেক্ষেত্রে আমি ক্ষমা প্রার্থী। তো জীবন বিজ্ঞান ক্লাস 10 এর অতি গুরুত্বপূর্ণ বিষয় আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটার নাম হলো অভিযোজন। একটা প্রশ্ন সবার আগে মাথায় আসে যে আগে অভিব্যক্তি আসছে নাকি আগে অভিযোজন আসছে? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অভিযোজন। অভিযোজন মানে কি? যেমন মনে করো, সাপোজ আমি আজকে জলপাইগুড়িতে থাকি, এখানকার আমার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, আমার সবাই চেনা পরিচিত, সব জায়গা আমার চেনা পরিচিত। হঠাৎ করে আমাকে বললো যে তুমি আজকে গিয়ে আহ রাজস্থানে থাকবে। এবার এখানকার ওয়েদার, রাজস্থানের ওয়েদারের মধ্যে পার্থক্য রয়েছে, সেই ওয়েদারের সঙ্গে আমাকে নিজেকে মানিয়ে নিতে হবে, সেখানকার লোকের সঙ্গে আমাকে মানিয়ে নিতে লাগবে, সেখানকার ভাষাকে শিখে আমি ওদের সঙ্গে যাতে যোগাযোগ রক্ষা করতে পারি সেটাকে আমাকে শিখতে হবে। অর্থাৎ প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে চলাকেই বলা হয় কি অভিযোজন। এবং অভিযোজনের ফলে যে পরিবর্তনটা আসে তাকে বলা হয় অভিব্যক্তি। অর্থাৎ সবার আগে আসে অভিযোজন, তারপরে আসে অভিব্যক্তি। তো অভিযোজন কি সেটাকে নিয়ে দেখো সংজ্ঞা হিসাবে কি বলা হয়েছে। দেখো কি বলছে, পরিবেশের সঙ্গে মানিয়ে বা খাপ খাইয়ে চলার জন্য জীবের দেহে বেশ কিছু পরিবর্তন, সেটা আচরণগত পরিবর্তন হতে পারে, সেটা দৈহিক পরিবর্তন হতে পারে। যেমন খাটো গলাযুক্ত জিরাফ, তাদের উঁচু ডালের পাতা খাওয়ার জন্য তাদের গলার যে পরিবর্তনটা হলো, গলার যে দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটলো, গ্রীবার দৈর্ঘ্যের যে বৃদ্ধি ঘটলো, সেটাকে বললো আমরা কি অঙ্গস্থানিক বা শারীরবৃত্তীয় অভিযোজন বা অ্যাডাপ্টেশন। এবং বানর বিভিন্ন ক্রিটিক্যাল কাজ করার জন্য তারা কোন সময় বাদাম ভাঙছে, কোন সময় উই পোকাকে খাচ্ছে কিভাবে পাথর দিয়ে। তাহলে এই যে পরিবর্তনটা, এটাকে বলে আচরণগত পরিবর্তন। এই দুই রকমের পরিবর্তন বা এই দুই রকমের অভিযোজন আমরা কিন্তু দেখতে পারি। তো এই অভিযোজন টপিকটা আমার অফলাইন ব্যাচে হয়েছে, তো আর একটু ভালোভাবে করানোর জন্যই আমি সেটাকে অনলাইনে তোমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, যাতে তোমরা ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারো। ঠিক আছে, তো যাই হোক, তো আমরা এখানে যে বিষয়গুলো দেখবো, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখবো, সেটা হলো যে অভিযোজন মানে কোন কোন প্রাণীতে আমরা অভিযোজন দেখতে পারি এবং কি কি। দেখতেই পাচ্ছ ক্যাকটাস, ক্যাকটাস গাছের অভিযোজন সম্বন্ধে আমরা পড়বো। দেখো ক্যাকটাস গাছের মূল যেগুলো রয়েছে, সেই মূলগুলো অনেকটা মাটির গভীরে প্রবেশ করে যায়, এবং যেহেতু ওখানকার পরিবেশটা কি উষ্ণ, পাথুরে, মরুভূমি অঞ্চল, ফলে এদের যে মূল মাটির অনেক গভীরে প্রবেশ করে সেখান থেকে জল সংগ্রহ করে অনেক কষ্ট সহিষ্ণুকারী উদ্ভিদ হলো এই ক্যাকটাস গাছ। এবং আমরা জানি যে যত বড় গাছের পাতা তার বাষ্প মতন তত বেশি। ক্যাকটাস গাছের পাতা যদি অনেক বড় হতো তাহলে বাষ্প মতন গাছের বডির থেকে জল বেরিয়ে যেত। তাই সে কি করেছে, সে পাতাই আর রাখেনি, সেই পাতাকে কিসে পরিণত করেছে, কাঁটাতে পরিণত করেছে। এবং এদের কাণ্ডটা সবুজ রঙের হয়, এদেরকে বলে পর্ণকাণ্ড। এটার সাথে তারা শালক সংশ্লেষ করে এবং এদের শরীরের ভেতরে, শরীরটাকে ঠান্ডা রাখার জন্য জেলির মতো এক রকমের পদার্থের ভেতর থাকে, অর্ধ তরল টাইপের। এদের কাণ্ডের থেকে যাতে বাষ্পমোচন না হয়, যেন কাণ্ডের উপরে প্লাস্টিকের মতো একটা লেয়ারের মতো থাকে। ঠিক আছে, এটা প্লাস্টিক ঠিক না, প্লাস্টিক টাইপের আমি বলছি, যে লেয়ারের মতো, যেটাকে বলে কিউটিকল, যেখান থেকে বাষ্পমোচন রোধ হয় এটার জন্য। তাহলে আর একটা জিনিস কি, আত্মরক্ষা। এই গাছগুলো নিজেকে আত্মরক্ষা করার জন্য উঠ খেয়ে নিতে পারে গাছগুলোকে, তাই না? তো আত্মরক্ষা করার জন্য এদের কি হচ্ছে, কাঁটাগুলো তৈরি হয়েছে। অর্থাৎ অভিযোজন মানে কি, প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখার জন্য যে পরিবর্তন, সেটাকে বলবো আমরা কি অভিযোজন। তাহলে এখানে মূলের বৈশিষ্ট্যটা পড়তে হবে, বাষ্পমোচনের বিষয়টাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, পর্ণকাণ্ড কি, এখান থেকে কিন্তু দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপরে যদি আমরা চলে যাই মাছের ক্ষেত্রে, রুই মাছ, মাছ কিভাবে তার অভিযোজন করে। আমরা জানি মাছের বডিটা কিরকম, অনেকটা কি, যে মাথার দিকটা দেখো সরু টাইপের, তাই কি না? এর সান্দ্রতা, জলের সান্দ্রতা জনিত বলকে আটকাবার জন্য, তোমরা ফিজিক্যাল সায়েন্সের ক্লাস 9 এ হয়তো পড়েছো, এরকম শেপ, প্লেনের শেপটাও ঠিক এরকম টাইপের হয়, বন্দুকের গুলির শেপটা এরকম হয়। জলের আঘাতকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য নৌকার হালের মতো তার বডি স্ট্রাকচারটা।
ঠিক আছে, এবং এর পাখনাগুলো কি হয়, এই যে পাখনাটা যে রয়েছে কি জলটাকে পাশ কাটার জন্য বডিটা এরকম। মাছের ক্ষেত্রে যে বিষয়টা তোমাদের খুব গুরুত্বপূর্ণ এই পরীক্ষা আসতে চলেছে সেটা হলো কি এই পটকা। তোমরা দেখেছো বাড়িতে মাছ আনলে একটা তোমার বেলুনের মতো এক রকমের অংশ আমরা দেখতে পারি, যেটা নাম হলো পটকা। পটকার দুটা পার্ট রয়েছে, একটার নাম প্রথমের দিকের অংশটাকে বলা হয় রেড গ্রন্থি, পরের দিকের অংশটাকে বলা হয় হলো রেটিয়া মেরিবিলিয়া, যেখানে রক্ত জালক দ্বারা সেটা পরিপূর্ণ হয় এবং এই রেড গ্রন্থি গ্যাস উৎপন্ন করে, যার ফলে মাছটা জলের উপরে ভাসতে শুরু করে, আপেক্ষিক গুরুত্ব কমে যায় এবং যেটা রেটিয়া মিলিবিরিয়া সেই এখানকার মাঝখানে ভাল্ব থেকে সেই ভাবটা বন্ধ থাকে, এই জায়গাটা ফুলে যায়, ফলে কি হয় সাবমেরিনের মতো মাছ উপরের দিকে ভাসতে শুরু করে। আবার যখন এখান থেকে গ্যাস এখানে শোষিত হয়, অর্থাৎ রেটিয়া মেরিবিলিয়াতে যখন গ্যাস শোষিত হয় তখন মাছের শরীর ভারী হয়ে যায়, মাছ জলে ডুবে যায়। এটা কি তোমরা বুঝতে পারলে? যদি বুঝতে পারো কমেন্ট বক্সে জানাও হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝতে পারলে ব্যাপারটা? এছাড়া এদের মায়োডার্ম পেশি রয়েছে যেটা মাছকে সাঁতার কাটতে সাহায্য করে। বুঝতে পারলে? অনেক রকমের ফিচার্স রয়েছে মাছের অভিযোজনগত। ঠিক আছে, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, মাছের শ্বাসকার্যের জন্য ফুলকা নাকি ফুসফুস কাজে লাগে? কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, অ্যান্সার চাই, ইন্টারেক্ট করলে পড়াতে খুব ভালো লাগে। এরপরে চলে আসো পাখি। পাখিকে কি বলা হয়, মুখ্য খেচর না গৌণ খেচর? অবভিয়াসলি মুখ্য খেচর। গৌণ খেচর কে তাহলে? বাদুর, তাই কি না? এবার পাখি শরীরটা পালকে ঢাকা, ঠিক আছে, এবং মনে রাখতে হবে পায়রা বিশেষত 9টা বায়ুথলি আছে, ফলে পায়রা অনেকক্ষণ উড়তে পারে। এছাড়া যদি আমরা দেখি যে পায়রার শরীরে কিন্তু শরীরটাকে হালকা করার জন্য কিন্তু অনেক কিছু কিন্তু অনুপস্থিত রয়েছে, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, কি কি জিনিস অনুপস্থিত রয়েছে, যেমন যদি বলি যে এর পায়রার কোনো দাঁত নেই, ঠিক আছে, তারপরে মূত্রাশয় এটা নেই, পিত্তথলি নেই, যার জন্য পায়রার বডিকে হালকা করার জন্য এই বা পাখির বডিকে হালকা করার জন্য এই ফিচার্স গুলা রয়েছে। এবং 9টা বায়ুথলি কিন্তু পায়রাকে শরীরটাকে হালকা রাখতে সাহায্য করে। দেখবো আমাদের প্লেনে সবার আগে তো পাখিকে দেখে তো প্লেনের কনসেপ্টটা আসছে। ঠিক আছে, প্লেনে যদি ভারী জিনিস নিয়ে যাওয়া যায় প্লেন উঠতে পারবে না, তেমনি পাখি তার শরীরের কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গকে কমিয়েছে, মানে পরিবর্তন ঘটিয়েছে, এটাকেই বলে অভিযোজন, যার ফলে ও উঠতে পেরেছে। বুঝতে পারলো ব্যাপারটা? অভিযোজন মানে কি, যে নিজেকে পরিবেশের সঙ্গে মানানোর জন্য তার শরীরের বেশ কিছু পরিবর্তনটা কি বলবো আমরা অভিযোজন, এবং দেহের যেহেতু পরিবর্তন হচ্ছে তার জন্য এটাকে আমরা কি বলবো, অঙ্গস্থানিক অভিযোজন। ঠিক আছে, অঙ্গজনিত। নেক্সট চলে আসো সুন্দরী গাছ। সুন্দরী যে গাছ রয়েছে এটাকে সুন্দরী কেন বলে? এর কারণটা হলো এর পাতার উপরে এক রকমের লবণাক্ত পদার্থ জন্মায়, বাকলে পাতার মধ্যে বিশেষত, যেহেতু এটা মোহনা অঞ্চলে গাছ এটা, ঠিক আছে, এবং যখন এর মধ্যে সূর্যের আলো পড়ে, যখন কচু গাছের পাতায় যখন জল পড়ে এরকম হয়, ক্রিস্টাল লাগে, তারপরে যদি সূর্যের আলো পড়ে এরকম লাগবে। তেমনি এই গাছের পাতাও ঠিক তাই, যে জল এর মধ্যে ভিজে না, মানে অ্যান্টি হাইড্রোফোবিক, ঠিক আছে, জল লাগে না, ঠিক আছে, তোমার হলো যখনই জল পড়ে সেটা ক্রিস্টালের মতো হয়ে যায়। এবং এদের যে মূলগুলো রয়েছে, যে লম্বা এটাকে বলে শ্বাসমূল। যেহেতু জলে লবণের পরিমাণ বেশি এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি, তাই এই উদ্ভিদগুলো কি করে, বাতাস থেকে অক্সিজেন নেওয়ার জন্য অভিকর্ষের বিপরীতে, মানে এখানে প্রতিকূল অভিকর্ষীয় চলনের মাধ্যমে এরা উপরের দিকে, মানে অভিকর্ষের বা গ্র্যাভিটির বিপরীত দিকে উঠে থাকে এবং বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে বেঁচে থাকে। এবং অতিরিক্ত লবণ তাদের লবণ গ্রন্থির মাধ্যমে তারা ত্যাগ করে রেচন বস্তু হিসাবে। পাতার মধ্যে অতিরিক্ত লবণ জমে থাকে, এইভাবে ত্যাগ করে। এবং এই ঠেস মূল দেখতে পাচ্ছ, এই ঠেস মূল গুলো কি করে, জোয়ার ভাটার হাত থেকে গাছকে বাঁচাবার জন্য এক রকমের মূল বের হয়, যেটা কি করে গাছটাকে আঁকড়ে ধরে রাখে মাটির সঙ্গে। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে গল্পের মতো। ঠিক আছে, এরপর চলে আসো উট। আমি একটা নাম দিয়েছি উটের, যে সব থেকে কিপটা প্রাণী। কেন কি, উট তার শরীর থেকে জল বের করতে চায় না। উট যেখানে থাকে সেই অঞ্চলটা কিন্তু প্রচন্ড উষ্ণ, যেখানে জল মানে খুবই কম জল পাওয়া যায়, যেমন থর মরুভূমি, সাহারা মরুভূমিতে আমরা উট দেখতে পারি। ফলে যেহেতু জল খুব কম এবং এরা যখন জল পায় সেই জলকে দেহ থেকে সহজে বার করে না। প্রথমত আমরা যখন মুখের সামনে এরকম করি হাতের মধ্যে কি হয়, জলীয় বাষ্প লেগে যায়। মানে তুমি কাঁচের সামনে এরকম করবা দেখবা জল 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 পড়ে গেছে। মানে কি, আমাদের মুখে যে উষ্ণ বাতাস, এই উষ্ণ বাতাসের দ্বারা আমাদের শরীরে জলীয় বাষ্প বাইরে বেরিয়ে আসে। তো উট কি করেছে, এই যে উষ্ণ বাতাসকে প্রথমে নাসা গহ্বর থেকে একটা ঠান্ডা বাতাসের থ্রু
কি হয়, একে ঠান্ডা বাতাসে কনভার্ট করে, মানে উষ্ণ বাতাস ঠান্ডা বাতাসে কনভার্ট হয়ে যায়, তখন কি হয়ে যায়, জলটা শরীরে থাকে, খালি বাতাসটা বেরিয়ে যায়, মানে কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে যায়। এইভাবে জলটাকে সে কি করে, অল্প অল্প করে নিজের শরীরে সঞ্চয় করে রাখে। সেকেন্ড, এদের যে কুজ, এই কুজের মধ্যে প্রচুর পরিমাণে কি রয়েছে, ফ্যাট রয়েছে। যখন কোনো সময় মানে জল পাচ্ছেই না, তখন সেই ফ্যাটটা ভেঙে জলে কনভার্ট হয় এবং সেটা সারা শরীরে সার্কুলেট হয় এবং জলের চাহিদা মেটায়। এছাড়া এছাড়া মনে রাখতে লাগবে, এদের পেটের ভিতরেও কিন্তু এক রকমের ওয়াটার সাক বা জলের থলি রয়েছে, সেখানে তারা জলকে কিন্তু সঞ্চয় করে রাখে। এবার দেখো, মূত্র বা মল ত্যাগ করলে তো জল বেরিয়ে যাবে, এবং মূত্র এবং মল এর মধ্যে দেখবা ইউরিয়া যদি হয় তাহলে জল বেশি বের হয়, ইউরিয়া। ঠিক আছে, তাই তাদের মূত্রটা কি প্রকৃতির হয়, ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড জাতীয় মল বা মূত্রের মধ্যে কি হবে, জলের পরিমাণ কম লাগে, মানে ইউরিক অ্যাসিড জাতীয় মল ত্যাগ করার ক্ষেত্রে কিন্তু জল কম লাগে। ফলে তারা মল এবং মূত্র ত্যাগ করার জন্য ইউরিক অ্যাসিডকে প্রেফার করেছে, যার ফলে জল কম লাগে। বুঝতে পারলে ব্যাপারটা? তো এই অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো পড়তে লাগবে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমাদের মনে রাখতে লাগবে, এই জল পান করার ক্ষেত্রে উট কিন্তু প্রচুর জল পান করে। কিভাবে পান করতে পারে, যে আরবিসি, যেটা রেড রেড ব্লাড সেল যেটা রয়েছে, সেটা 240% প্রসারিত হয় জল পান করার ক্ষেত্রে। বুঝতে পারলে ব্যাপারটা? এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে উটের লোহিত রক্তকণিকা কত পার্সেন্ট প্রসারিত হয়, 240% প্রসারিত হয়। কেন প্রসারিত হয়? অতিরিক্ত জল পান করার ক্ষমতা আছে বলেই কিন্তু তা তোমার হলো এই আরবিসিটা প্রসারিত হয়। বুঝতে পারলে ব্যাপারটা? আরো বেশ কিছু এর গুরুত্বপূর্ণ ফিচার্স রয়েছে, ঠিক আছে, যেটা ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে। উট পড়া হয়ে গেল। এরপরে চলে আসো, এর আগে আমরা দেহের পরিবর্তনগুলো বা দেহের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো পড়লাম, এখন আমরা পড়বো আচরণগত বৈশিষ্ট্য। কি এটা? শিল্পাঞ্জি। দেখো, শিল্পাঞ্জির সঙ্গে মানুষের আমরা বলতেই পারি আমরা কোনো না কোনো ক্ষেত্রে বানর থেকে এসেছি, এবং শিল্পাঞ্জির সঙ্গে আমাদের কিছুটা হয়তো মিল রয়েছে। ঠিক আছে, তো শিল্পাঞ্জি আচরণগত মানে পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা কি করছে, কোনো সময় ওয়ের ঢিপির থেকে উইপোকে মেরে খাচ্ছে, কোনো সময় পাথর দিয়ে তারা ভাঙছে, আখরোট ভাঙছে, খাবার গুলোকে বের করে খাচ্ছে। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে, পরিস্থিতির সঙ্গে সঙ্গে তাদের মাথার যে পরিবর্তনটা হচ্ছে বা আচরণের যে পরিবর্তন হচ্ছে, তাকে বলবো আমরা আচরণগত অভিযোজন। এবং এটা দেখা যায়, আচরণগত অভিযোজন দেখা যায় কোথায়, এই শিল্পাঞ্জিতে। বুঝতে পারলাম? এবং অনেক ক্ষেত্রে দেখা যায় শিল্পাঞ্জিদের শরীরে এক রকমের পরজীবী বসবাস করে, এবং কিছু কিছু শিল্পাঞ্জি কি করে, তাদেরকে মারার জন্য ভেষজ উদ্ভিদের ব্যবহার করে। ঠিক আছে, এটা কিন্তু তাদের আচরণগত অভিযোজন হতে পারে। ঠিক আছে, নেক্সট চলে আসো, যদি আমরা দেখি, সেটা হলো মৌমাছি। মৌমাছির ক্ষেত্রে মৌমাছি কি করে দেখবা, মৌমাছি একটা কিন্তু সমাজবদ্ধ জীব। মৌমাছি একে অপরের সাথে কমিউনিকেশন করে, কোনো জায়গায় খাবার আছে কিনা সেটা বার করার জন্য। ঠিক আছে, এবং এক রকমের নৃত্য আঁকে, আর্টের মতো, যেটাকে বলা হয় ওয়াগল বা ওয়াকটেল নৃত্য। এটা দ্বারা বোঝায় যে কোথা থেকে খাবার সংগ্রহ করতে হবে, কত দূরে খাবারটা রয়েছে, খাদ্য থেকে মৌচাকের থেকে খাবারের ডিস্টেন্সটা কত, এটা বোঝানোর জন্য তারা আর্টের মতো এক রকমের নৃত্য আঁকে, যেটাকে বলা হয় ওয়াকটেল নৃত্য। এটাও কিন্তু একটা অভিযোজনগত বৈশিষ্ট্য। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও, এবং যাওয়ার আগে আমাকে অবশ্যই এই প্রশ্নটার উত্তর দাও যে কোন প্রাণী তার মূত্রকে ইউরিয়া থেকে ইউরিক অ্যাসিডে পরিণত করে? কমেন্ট বক্সে অবভিয়াসলি জানাবা। সবার জন্য অল দ্য বেস্ট, ভালোভাবে পরীক্ষা দিও।